আচ্ছা, আমরা বিগত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হলো একটা অক্সিজেন অ্যালভিওলাই থেকে কীভাবে রক্তের মাধ্যমে এটা একটা কোষ পর্যায়ে আছে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আজকে আমরা অক্সিজেন যেহেতু দেখছি, এখন আমরা বিপরীত প্রসেস অর্থাৎ একটা কোষে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে ওটা কীভাবে অ্যালভিওলাই পর্যন্ত আসতেছে ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে আমি বিগত ক্লাসটা যদি একটু রিপিট করি তাহলে খেয়াল করো, আমাদের এরকম একটা অ্যালভিওলাই ছিল। ধরো এটা একটা অ্যালভিওলাই। আমরা বলছিলাম এই অ্যালভিওলাইয়ের চারপাশে অনেকগুলো রক্তবাহিকা বের হয়। তার মানে ধরো এটা একটা রক্তবাহিকা যেটা অ্যালভিলাসের পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে যে রক্তটা যাচ্ছে এটা আমরা বলছিলাম এই রক্ত নালিকাটা আসছে কোত্থেকে, এটা আমাদের আসছে হচ্ছে শরীরের বাম পাশ থেকে, মানে মানে শরীরের না, সরি, হার্টের বাম পাশ থেকে। তাহলে এটা মনে করো হার্টের আমাদের বাম পাশ, বাম হার্ট। হ্যাঁ, এই বাম হার্টের মধ্যে আমরা জানি হচ্ছে নিচ থেকে যেটা আসে সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, আর উপর থেকে যেটা আসে সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এখানে উন্মুক্ত হবে। এখানে কোন জাতীয় রক্তগুলো আসে? এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্তগুলো আসে। এগুলো আসার পর রক্ত অলিন্দ থেকে নীলয়তে আসবে। নীলয় কী করবে? এটাকে পাম্প করে সেটা কোথায় পাঠাবে? ফুসফুসে পাঠাবে, ঠিক আছে? ফুসফুসের মধ্যে তাহলে এখানে যে রক্তটা প্রবাহিত হচ্ছে এখানের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ কম। আবার আমি যে বাতাসটা নিলাম সেই বাতাসটা অ্যালভিলাই পর্যন্ত আসলো। এটা অ্যালভিলাইকে স্ফীত করে এতটুকু বড় করলো। বড় করার মাধ্যমে সে যে গ্যাসটা এখানে ঢুকালো সেটার মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। তাহলে যেহেতু এখানে একটা গ্যাসের পার্থক্য সৃষ্টি হয়েছে সে কারণে কী হলো, অক্সিজেন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, কার্বন ডাইঅক্সাইড উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। তার মানে এদিক থেকে যে অক্সিজেনটা বা যে রক্তটা বাইরে বের হবে এটা একটা অক্সিজেনেটেড ব্লাড বাইরে বের হবে। এই অক্সিজেনেটেড ব্লাডটা পরবর্তীতে কী করবে, এই যে রক্তনালিকা দিয়ে সেটা কোষ পর্যায়ে পৌঁছাবে। কোষ পর্যায়ে পৌঁছানোর জন্য খেয়াল করো, এটাকে কোষ পর্যায়ে পৌঁছানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণ চাপ সেটা কিন্তু ফুসফুসের নাই। তাহলে সেটাকে চাপ দেওয়ার জন্য সে কী করে, সে এটাকে হৃৎপিণ্ডে পাঠায়। হৃৎপিণ্ডের ডান সাইডে, ডান অলিন্দ থেকে সেটা যাবে বাম ডান নীলয়। ডান নীলয় এটাকে পাম্প করে প্রতিটা কোষ পর্যন্ত পৌঁছাবে। প্রতিটা কোষ পর্যন্ত বলতে কীরকম, যেমন ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষের এটা হলো নিউক্লিয়াস। এখানে হচ্ছে আমার অক্সিজেনটাকে পৌঁছাতে হবে যাতে সে ভালোভাবে তার কাজগুলো করতে পারে। এই কোষের চারপাশে, এই কোষের চারপাশ জুড়ে এই যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোর মধ্যে যে তরলটা থাকে এটাকে আমরা বলছিলাম আন্তঃকোষীয় তরল বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই আন্তঃকোষীয় তরলের বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে এটা রক্ত সরাসরি যাতে কোষের মধ্যে না আসে, সেই কারণে রক্ত থেকে যে জিনিসগুলো আমার কোষ পর্যন্ত আসতে হয় সেগুলোকে সে কোষ পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে এখানে আমার রক্তনালিকা যেগুলো আসতেছিল এগুলো এখানে এসে অনেকগুলো ছোটো ছোটো রক্তনালিকায় ভাগ হবে। অনেকগুলো ছোটো ছোটো রক্তনালিকা যেগুলোতে ভাগ হয় এগুলোকে আমরা ধরলাম, এগুলোকে বলা হয় কোষিক জালিকা। তাহলে এই কোষিক জালিকা এখানে আসলো, এগুলোকে চারপাশ থেকে আবৃত করে রাখে। তাহলে এই কোষিক জালিকার ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা এটা কী থাকে? বেশি থাকে, সরি, অক্সিজেনের ঘনত্বটা বেশি থাকে। তাহলে আমার এখন এখানে কী আছে? অক্সিজেনের ঘনত্ব বেশি আছে। আর এটা যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এখানে অক্সিজেনের ঘনত্ব কম থাকে। আমরা এগুলো চাপ সহ মার্কিং করে পড়ছিলাম, এগুলো তোমাদের মনে আছে। এখানে আস্তে আস্তে আমরা বলছিলাম অক্সিজেনের চাপ থাকে 95 মিলিমিটার মার্কারি, আর এখানে থাকে হচ্ছে খুব সম্ভবত 40 মিলিমিটার অফ মার্কারি, খুব সম্ভবত, আমার মনে নেই। তাহলে এই যে প্রেশার ডিফারেন্স এটার কারণে কী হয়, অক্সিজেনটা এই জায়গা থেকে এই জায়গায় আসে। আবার কোষের ভিতরে থাকে 17, এই যে প্রেশার ডিফারেন্স এটার কারণে সে কোষের ভিতর পর্যন্ত পৌঁছায়। তার মানে এখানে 4টা স্টেপ। একটা স্টেপ হলো কীভাবে সেটা অ্যালভিওলাই থেকে, আমি যদি দেখাই এখানে অ্যালভিওলাই থেকে কীভাবে এই জায়গায় আসতেছে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। রক্তে কীভাবে বাহিত হচ্ছে এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। আবার এই জায়গায় এসে কীভাবে ঢুকতেছে এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। এই জায়গা থেকে এই জায়গায় কীভাবে ঢুকতেছে এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। আচ্ছা, এরপরের কাহিনী কী ঘটবে? এরপরের কাহিনী হচ্ছে উল্টাটা। মানে এখন এই অক্সিজেনটা, এই যে এই কোষগুলো যে অক্সিজেনটাকে রিসিভ করছে, এখানে যে অক্সিজেনগুলো আছে এখন কোষটা অক্সিজেনটাকে ইউটিলাইজ করবে, মানে ব্যবহার করবে। ব্যবহার করার পর এই অক্সিজেন থেকে যে বাই প্রোডাক্টটা তৈরি হবে সেটার নাম হলো কার্বন ডাইঅক্সাইড। তার মানে এখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হবে এটা কী করবে, এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটাকে বা চাপটাকে বাড়াবে। কার্বন ডাইঅক্সাইডের চাপ বাড়তে বাড়তে এই চাপটা হয়ে যায় এখানে 46 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? এখানে 46 মিলিমিটার অফ মার্কারি প্রেশার থাকে। এই 46 মিলিমিটার মার্কারি প্রেশার, আবার এই যে আন্তঃকোষীয় তরল এখানের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের যে পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপ সেটা থাকে হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখো আমার চাপের পার্থক্য কতটুকু হলো? চাপের পার্থক্য হলো এখানে 46 - 1, মানে এই যে 46 45 মানে বিয়োগ করলে হয় 1 মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে দেখো মাত্র 1 মিলিমিটার মার্কারি প্রেশার পার্থক্যের কারণে তোমার কার্বন ডাইঅক্সাইডটা কোষের ভিতর থেকে ইন্টারস্টিশিয়াল তরলে আসতেছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সার্কুলেশন।
2 নম্বর কী হচ্ছে, এই জায়গায় যেহেতু 45 মিলিমিটার মার্কারি, এখন আমাকে এখানে তরল যেটা আছে বা এই যে রক্তটা এখানে বাহিত হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এটা দেখতে হবে। এখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ থাকে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, তাহলে এখানে 40 মিলিমিটার মার্কারি আর এখানে আছে 45 মিলিমিটার মার্কারি। চাপ কম কোথায়? এই জায়গায় চাপ কম, তার মানে এই জায়গা থেকে এই জায়গায় সেটা মানে ট্রান্সমিট হবে। এরপর রক্ত যখন কার্বন ডাইঅক্সাইড যখন রক্তে যাবে, তখন রক্তে কীভাবে কার্বন ডাইঅক্সাইড বাহিত হবে সেটা আমরা একটু পরে দেখব। আর এই রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কোথায় যায় এটা আমরা আগে একটু দেখি। এই রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, তার মানে বুঝতে পারতেছি শরীরের নিচের অংশ থেকে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো যাবে সেগুলো যাবে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, আর শরীরের উপরের অংশ থেকে সেগুলো আসবে সুপিরিয়র ভেনা কাভা। উভয় মিলে তখন এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা আবার হার্ট কোথায় পাঠাবে? ফুসফুসের মধ্যে পাঠাবে। সেম কাহিনী আবার ঘটবে, এটাকে অক্সিজেন ঢুকবে, আবার সেম কাহিনী, এইভাবে এই সাইকেলটা আমাদের শরীরে ক্রমান্বয়ে চলতে থাকে। তাহলে আসো এবার আমরা বিস্তারিত একটু জানি। তাহলে আমরা উল্টা দিক থেকে আসবো। সবার প্রথমে যেটা আসবে সেটা হলো কোষ থেকে আন্তঃকোষীয় তরলে অক্সিজেন ব্যাপন। তাহলে কোষের ভিতর কত থাকে? 46 মিলিমিটার মার্কারি, আর কোষের বাইরে থাকে হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি। চাপের পার্থক্য হলো 1 মিলিমিটার মার্কারি। এই চাপের পার্থক্যের কারণে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা আন্তঃকোষীয় তরলে এসে ব্যাপিত হয়। আন্তঃকোষীয় তরল হতে সেটা রক্তে কীভাবে বাহিত হবে? রক্তে চাপ হচ্ছে 40, এখানে চাপ হচ্ছে 45, তাহলে মিলিমিটার মার্কারি চাপের পার্থক্য হচ্ছে 5 মিলিমিটার মার্কারি। এই 5 মিলিমিটার মার্কারি চাপের কারণে তোমার পার্থক্যের কারণে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা কোথায় প্রবেশ করে? কারণ কার্বন ডাইঅক্সাইডটা রক্তে প্রবেশ করে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম। এখন পরের প্রশ্নটা হচ্ছে রক্তে যে কার্বন ডাইঅক্সাইডটা বাহিত হবে সেটা কীভাবে বাহিত হবে? এখানে অনেক বেসিক কথা চলে আসবে। সবার প্রথমে যে বেসিক কথাটা আসে সেটা হলো রক্তে 3ভাবে, আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখছিলাম সেটা 2ভাবে বাহিত হয়। একটা হলো হিমোগ্লোবিনের সাথে, আর একটা হলো রক্তের প্লাজমার সাথে, যেটা হচ্ছে তোমার দ্রবীভূত অবস্থায় বলছিলাম। কিন্তু আমি যখন কার্বন ডাইঅক্সাইডের কথা বলবো তখন এটা 3ভাবে বাহিত হবে। একটা হলো বাইকার্বনেট রূপে, একটা হলো কার্বামিনো রূপে, আরেকটা হলো ভৌত যৌগন রূপে। নামগুলো প্রথম কঠিন লাগবে, বাট আস্তে আস্তে আমি বুঝাই দিব। সবার প্রথমে আসো বাইকার্বনেট রূপে। বাইকার্বনেট রূপে বলতেছে যে এখানে প্রায় 65% কার্বন ডাইঅক্সাইড এই বাইকার্বনেট রূপে বাহিত হয়। আবার 27% কার্বন ডাইঅক্সাইড বাহিত হয় কার্বামিনো যৌগ রূপে, আবার মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড বাহিত হয় ভৌত যৌগন রূপে। তাহলে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ বাইকার্বনেট, কোথায় পাওয়া যায়, এই বাইকার্বনেট রূপে কেন বাহিত হচ্ছে। যখন একটা কার্বন ডাইঅক্সাইড সর্বপ্রথম রক্তে আসে, যে কোনো গ্যাস সর্বপ্রথম যখন রক্তে আসে, যেহেতু সে গ্যাস সে সব জায়গায় ইজিলি ভেদ করতে পারে, তার মানে সব জায়গায় তার বিস্তৃতি থাকবে। সে যখন আরবিসির ভিতর ঢুকে, এটা একটা আরবিসি, কেন আরবিসি বলতেছি? কারণ এটা একটা দ্বি অবতল শেপ। এটা আমরা রক্তের চাপটা যখন পড়বো ওখানে জানতে পারবো। দ্বি অবতল শেপ, আর যেটা হচ্ছে আরবিসির সাইজ বা আকৃতি। তাহলে আরবিসির ভিতর যখন সে যাবে তখন কি হয়? আরবিসির ভিতরে, আরবিসি মানে কি? এটা একটা সেল, আরবিসিও কিন্তু একটা সেল। তাহলে এটা যদি সেল হয়, সেলের ভিতরে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম মানে কি? পানি। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা আরবিসির ভিতরে যে পানিটা আছে এই পানির সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, H2CO3। এখানে একটা এনজাইম ব্যবহার করা হয়, এই এনজাইমটার নাম তোমরা কেমিস্ট্রিতেও পড়বা, এখানেও আছে। যে এনজাইমটা তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে এটাকে বলা হয় কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস। আর তোমরা সবাই জানো এই যে কার্বনিক অ্যাসিডটা আছে, এই কার্বনিক অ্যাসিড হলো একটা মৃদু অ্যাসিড। আর মৃদু অ্যাসিড যখন বিযোজিত হয় তখন সে সম্পূর্ণরূপে বিযোজিত হয় না, সে আংশিক বিযোজিত হয়। আংশিক বিযোজিত হলে কী তৈরি করবে? একটা প্রোটন তৈরি করবে, মানে হাইড্রোজেন প্লাস আর একটা CH3 মাইনাস তৈরি করবে, অর্থাৎ একটা প্রোটন একটা বাইকার্বনেট তৈরি হবে। তাহলে দেখো এই জায়গায় একটা প্রোটন তৈরি হয়েছে আর একটা বাইকার্বনেট তৈরি হয়েছে। তাহলে আমার ঘটনা কী ঘটছে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে তৈরি করছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করছে একটা প্রোটন আর একটা বাইকার্বনেট। এখন এখানে ঘটনা কী হয়? একটা জিনিস তুমি অলওয়েজ মাথায় রাখবা, যতদিন তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পড়বা বা যতদিনই পড়বা ততদিন একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আয়ন। যেমন মনে করো সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অনেক ধরনের আয়ন, আমাদের ক্লোরাইড আয়ন আছে, বাইকার্বনেট আয়ন আছে। এই আয়নগুলো আমাদের শরীরে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্লুইড ব্যালেন্সে হেল্প করে। তাহলে এখন যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে পটাশিয়াম আয়নটা, এটা সবচেয়ে বেশি থাকে সেলের ভিতরে, অর্থাৎ একটা কোষের ভিতরে পটাশিয়াম আয়ন বেশি থাকে। একটা কোষের বাইরে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে এখানে বেশি থাকে হচ্ছে সোডিয়াম। তাহলে কোষের ভিতরে থাকে বেশি কে? পটাশিয়াম। এখানেও থাকে পটাশিয়াম, বাট কোষের ভিতরে বেশি। এখানে সোডিয়াম বেশি থাকবে আর এখানে সোডিয়াম কম থাকবে, আর এখানে পটাশিয়াম বেশি থাকবে, এখানে পটাশিয়াম কম থাকবে। এই জিনিসটা একদম মুখস্থ রাখবা।
ঠিক আছে, দেখবা সব কিছু ইজি হয়ে গেছে। তাহলে এখানে একটা বাইকার্বনেট তৈরি হলো। এই বাইকার্বনেট আমার ভিতরে কে বেশি আছে? পটাশিয়াম। তার মানে বাইকার্বনেট বেশি বেশি বিক্রিয়া করবে কার সাথে? পটাশিয়ামের সাথে। তাহলে বাইকার্বনেট এবার পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে ফেলবে? পটাশিয়াম বাইকার্বনেট বিক্রিয়া মানে তৈরি করে ফেলবে। আবার কিছু কিছু বাইকার্বনেট কী করে? কিছু কিছু বাইকার্বনেট আরবিসির বাইরে চলে যায়, আরবিসি থেকে বাইরে চলে যায়। আরবিসি থেকে বাইরে চলে গেলে এখন বাইকার্বনেট এখানে চলে আসছে। দেখি খেয়াল করো তো, বাইকার্বনেট সে কিন্তু কোনো নিষ্ক্রিয় মৌল না, সে একটা চার্জিত মৌল। এই চার্জিত মৌল যখন বাইরে আসবে তার মানে এখানে একটা নেগেটিভ চার্জের অ্যাবসেন্স থাকবে। নেগেটিভ চার্জের অ্যাবসেন্স মানে ভিতরে একটা আপেক্ষিক ধনাত্মকতা সৃষ্টি হয়েছে। এই আপেক্ষিক ধনাত্মকতা নিউট্রাল করার জন্য ও যেহেতু বাইরে গেছে তার মানে আরেকটা অ্যানায়ন ভিতরে ঢুকবে। সে অ্যানায়নটা হলো ক্লোরিন বা ক্লোরাইড অ্যানায়ন। তাহলে খেয়াল করো, বাইকার্বনেট বাইরে বের হলো। বাইকার্বনেট যেহেতু বাইরে বের হয়েছে, এই চার্জটাকে ব্যালেন্স করার জন্য একটা ক্লোরাইড আবার ভিতরে ঢুকছে। তার মানে ক্লোরাইড শিফট হয়েছে, বের হয়েছে বাইকার্বনেট, ভিতরে ঢুকছে ক্লোরাইড। আর বাইকার্বনেট যেহেতু এখন বাইরে, বাইরে কে বেশি থাকে? সোডিয়াম। তাহলে বাইরের বাইকার্বনেটটা এখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম বাইকার্বনেট। বুঝতে পারছি জিনিসটা? তাহলে কী ঘটনা হচ্ছে আমি আবার একটু সামারাইজ করি জিনিসটা, খেয়াল করো। সবার প্রথমে যখন কার্বন ডাইঅক্সাইডটা রক্তে আসবে, রক্তে আসলে সে সবার আগে যেখানে ঢুকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে আরবিসির ভিতরে ঢুকে। আরবিসির ভিতরে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এটার প্রভাবে সে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড যেহেতু একটা মৃদু অ্যাসিড, সে সাথে সাথে ভেঙে গিয়ে দুইটা জিনিস তৈরি করে, একটা প্রোটন আর একটা বাইকার্বনেট। এই প্রোটন আর বাইকার্বনেটের মধ্যে যেমন দেখো, প্রোটন আর বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা কী করে, তোমার যেহেতু ভিতরে পটাশিয়ামের পরিমাণ বেশি, সে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে। আবার পটাশিয়াম বাইকার্বনেট, এখানে বাইকার্বনেটের কিছু অংশ আরবিসি থেকে বাইরে বের হয়ে কোথায় চলে যায়? আরবিসি থেকে বাইরে বের হয়ে প্লাজমাতে চলে আসে। রক্তের বাইরে যেটা থাকে সেটা প্লাজমা। তাহলে এই যে নেগেটিভ চার্জটা বাইরে চলে গেল, তখন এখানে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। এটাকে ফিল আপ করার জন্য বাইরে থেকে ক্লোরাইডটা ভিতরে ঢোকা শুরু করে। এই যে ক্লোরাইডটা শিফট হয়ে ভিতরে ঢুকছে, এই প্রসেসটার নাম হচ্ছে ক্লোরাইড শিফট মতবাদ। এই মতবাদটার নাম কি? ক্লোরাইড শিফট মতবাদ। আর যেহেতু বাইকার্বনেট এখানে বাইরে আসছে, বাইকার্বনেট বাইরে সোডিয়ামের পরিমাণ বেশি, সেই কারণে সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট ফর্ম করে। তাহলে এই হলো আমাদের কথাবার্তা। তাহলে এখানে কি লিখছে দেখো, টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে প্লাজমায় ও পরে আরবিসিতে প্রবেশ করে। আরবিসির ভিতরে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম এটাকে সহায়তা করে। কার্বনিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, এটি বিযোজিত হয়ে প্রোটন এবং বাইকার্বনেট তৈরি করে। যেহেতু আরবিসির ভেতর কার্বন ডাইঅক্সাইড বেশি, তাই বাইকার্বনেটের পরিমাণও বেশি থাকে। এই কারণে কিছু পরিমাণ বাইকার্বনেট আরবিসি থেকে বেরিয়ে এসে আবার কোথায় প্রবেশ করে? প্লাজমায় প্রবেশ করে। আবার এর কারণে আরবিসির ভিতর কি চার্জের পরিমাণ কমে যায়? নেগেটিভ চার্জের পরিমাণ কমে যায়, যার কারণে প্লাজমা থেকে কিছু ক্লোরাইড গ্যাস আরবিসির ভিতর মানে ক্লোরাইড আয়ন আরবিসির ভিতর প্রবেশ করে। এটাকে বলা হয় ক্লোরাইড শিফট মতবাদ। বিজ্ঞানী জ্যাকব হ্যামবার্গার এটাকে প্রথম বর্ণনা করেন বলে এটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, মানে অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে হ্যামবার্গার শিফট ও বলা হয়ে থাকে। আরবিসির ভিতরে অবশিষ্ট বাইকার্বনেট এবং পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট হিসেবে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট গঠন করে। তোমরা 9 একটা কথা পড়ছিলা যে কার্বন ডাইঅক্সাইড রক্তে বাহিত হওয়ার সময় আরবিসির ভিতর সোডিয়াম বাইকার্বনেট হিসেবে বাহিত হয়, আর হচ্ছে প্লাজমায় পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে বাহিত হয়। আশা করি এই লাইনটার ব্যাখ্যা তোমরা আজকে পাইছো, কেন সেটা রক্তের ভিতর আরবিসির ভিতর পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে বাহিত হচ্ছে, কেন প্লাজমায় সেটা সোডিয়াম বাইকার্বনেট হিসেবে বাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কথা, সেটা হলো কি আরবিসির সাথে কীভাবে বাহিত হচ্ছে। তার মানে বাইকার্বন, এটার হেডলাইন হচ্ছে বাইকার্বনেট রূপে কীভাবে বাহিত হয়। তার মানে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের সাথে যায়? অলমোস্ট 65% কার্বন ডাইঅক্সাইড এটার সাথে বাইরে বের হয়।